এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষ মানুষকে একদিন ভুলে যায়, কিন্তু তার রেখে যাওয়া কর্ম কখনোই ভুলে না কেউ। নাম দিয়ে নয়, মানুষ বাঁচে তার কাজ দিয়ে। সৎ কাজে মানুষের পরিচয় গড়ে তোলে নিঃশব্দে। জীবন ক্ষণস্থায়ী, সময় চলে যায়, কিন্তু ভালো কাজে মানুষকে বাঁচিয়ে রাখে যুগের পর যুগ। এই পৃথিবীতে আমরা সবাই ক্ষণিকের পথিক, চেষ্টা করি যেন আমাদের কর্মই একদিন আমাদের হয়ে কথা বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন পর নতুন আরো একটি ভিডিও নিয়ে আসার সাহস দেখিয়েছি। আশা করছি বরাবরের মতোই আমার ভিডিওটি ভালো লাগবে। সবসময় ভিডিও শুরুতেই আপনাদের কাছে লাইক চাই, আজকে আর চাইবো না। যদি ইচ্ছে করে তাহলে আপনারা দিবেন, আর না হয় দরকার নেই। ভিডিওটা আনুমানিক 4-5 দিন আগে, কিন্তু ভিডিওটা যে রেডি করে আপলোড করব, পাবলিশ করব, সেই সাহসটুকু হয়নি। আমি যদি কথাই বলতে না পারি, আমার মুখ দিয়ে যদি কথাই বের না হয়, আমি কিভাবে ভিডিওটা ভয়েস দেব? আমি কয়দিন কারো ভিডিও দেখিনি, নিজেও কোনো ভিডিও আপলোড করিনি। ওইরকম কোনো মন মানসিকতাই ছিল না। যেমন আমার মন মানসিকতা খারাপ আমি জানি, প্রত্যেকটা মানুষ, বাংলার প্রতিটা মানুষের মন অনেক বেশি খারাপ ছিল। সেই সময়টা হয়তো আমি ভিডিও আপলোড করলে কেউ আমার ভিডিওগুলো দেখতোই না, কারণ এই ভিডিওগুলো দেখার মতো মন মানসিকতাও কারণ নেই। পুরো একটা সপ্তাহ শুধু খবর দেখেছি, এখনো খবর দেখি। আপনারা হয়তো আমার কথাগুলো শুনে বুঝতেই পারছেন আমি কার সম্পর্কে কথাগুলো বলছি। হ্যাঁ, আমাদের এক যোদ্ধা ওসমান হাদি। উনি আমার বয়সে বড়ই হবেন, আমি ওনাকে ওসমান হাদি ভাই বলি। একটা সপ্তাহ ওনার খবরে দেখেছি, এখনো খবর দেখি। ফেসবুকে সারাদিন ওনার দেয়া যে ভিডিওগুলো, সেগুলো দেখি। মানুষ যে ভিডিওগুলো ছাড়ে ওগুলোই দেখি। খবরগুলো যখন দেখি মনে হয় কলিজাটা ফেটে যায়। একটা অদেখা অজানা মানুষ, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, সে মানুষটার জন্য যে এত খারাপ লাগতে পারে, আমার মনে হয় কখনো এমন খারাপ কোনো মানুষের জন্য লাগেনি। আমি কোনো দল বুঝি না, আমি খুব সাধারণ একজন মানুষ। আপনি যখন কোনো একটা কষ্টের কথা আমার সামনে বলবেন, আপনার চোখ দিয়ে পানি আসার আগে আমার চোখ দিয়ে পানি চলে আসবে। ওসমান হাদি যেদিন থেকে অসুস্থ হয়, ওনার জন্য নামাজে অনেক দোয়া করেছি, আল্লাহ যাতে ওনাকে ফিরিয়ে দেয়। এত সাহসী একজন মানুষ, আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাদের জন্য যখন যেটা নির্ধারিত রেখেছেন সেটাই আমাদের জন্য হবে। এত বড় একজন সাহসী বীর আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ যাতে ওনাকে শহীদি মর্যাদা দান করেন। খুব ভালো মনের একজন মানুষ ছিলেন, অনেক সরলতা ছিল ওনার মধ্যে। ওনার প্রতিটা ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন ভিতরে কোনো অহংকারী ছিল না, দেশের জন্য নিঃস্বার্থভাবে লড়েছেন। এটাই তার প্রমাণ। ভালো মানুষগুলো খুব তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যান। ইচ্ছে করছিল ওনার সম্পর্কে আরো অনেক কথা বলি, হয়তো সব কথা গুছিয়ে বলতে পারবো না। শুধু একটা কথাই বলি, ওনার জন্য মন থেকে দোয়া, আল্লাহ যাতে ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। সেই সাথে ওনার 8 মাসের ছোট্ট একটা বাচ্চা, ওনার পরিবারের সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই ওনার জন্য দোয়া করবেন। চিন্তা করেন, আমরা দূরের মানুষ হয়েও আমাদের এত কষ্ট লাগে, আর যারা ওনার পরিবারের সদস্য, ওনাদের কতটা খারাপ লাগছে। আমি মাঝে মধ্যে কথাগুলো ভাবলে মনে হয় চোখ দিয়ে পানি চলে আসে। ভিডিওগুলো দেখি আর কান্না করি, জানি না এত মায়া কেন লাগে। আমি যখন মাঝে মধ্যে মন খারাপ করি বা কান্না করি, আবার নিজে নিজেই বলি যে মানুষটার জন্য এত খারাপ লাগে কেন। আয়েশা আমাকে বলে, আরে মা, কেন খারাপ লাগে তুমি জানো না? ভালো মানুষের জন্যই তো খারাপ লাগে, খারাপ মানুষের জন্য কি খারাপ লাগতো? আমার ছোট্ট আয়েশা আমাকে এই উত্তরটা দেয়। তখন নিজের ভিতরটা কেমন লাগে চিন্তা করেন। ছোট্ট একটা মানুষ, সেও বুঝে ভালো মানুষ আর খারাপ মানুষ। আমরা হয়তো বলি যে ও ছোট মানুষ, ও কিভাবে বুঝবে বা ও কতটুক বুঝবে। বাচ্চারা কিন্তু ফেরেস্তার মতো হয়, ওরা সব কিছুই বুঝতে পারে। আমার 3টা ছেলে, ওনার যে গজলগুলো আছে, তারপর ওনার যে খবরগুলো আছে, ওরাও আমার সাথে বসে বসে খবরগুলো দেখে। আমরা মনে হয় নীরব হয়ে খবরগুলো দেখি, মনে হয় কোনো আপন মানুষকে হারিয়ে ফেলেছি। আমি আবারও বলছি, আমি কোনো দলমত বুঝি না, আমি মানুষের খুশিতে হাসি, আবার কষ্টে কাঁদি। আমার মতো কে কে আছেন আমার দলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে অন্যের কষ্ট দেখলে নিজে আগে কেঁদে ফেলেন। যার যার অবস্থান থেকে সবাই সবার জন্য দোয়া করি। বলা যায় না আল্লাহ কখন কার হাতের ডাক কবুল করে নেয়। অনেক কথা বলে ফেলেছি, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে সংসারের অনেক কাজ একটু একটু করে গুছিয়ে নিয়েছি, সেই সম্পর্কে কিছুই বলতে পারিনি। এখন চলে এসেছি ড্রয়িং রুমে। সোফার মধ্যে যে কাভারগুলো লাগানো ছিল সেগুলো খুলে ধুতে দিয়েছি, এত পরিমাণ কালো হয়েছে বসার জায়গাগুলো। তো
তো দেখে ভাবলাম আমাদের দেশে যেহেতু ধুলাবালু আর বাচ্চারা যে সোফার মধ্যে বসে, সোফা নষ্ট হবে না কেন। 1 মাস হয়েছে একটা কাবার লাগাইছি, কাবারটাই বসার জায়গাগুলো একদম কালো হয়ে গেছে। ভাবলাম যে ধুয়ে দিই, বেশি ময়লা হলে দেখবেন একটা জিনিস পরিষ্কার করতে কষ্ট হয়ে যায় বা দাগ বসে যায়। আর আমি মানুষটা খুব খুঁতখুঁতি টাইপের, একটা জিনিস যদি চোখের সামনে পড়ে যায় আর সেটা যদি পরিষ্কার না করি, আমার মাথার ভিতরে শুধু ঘুরতেই থাকে, এটা করতেই হবে করতেই হবে। যে কথা সেই কাজ, খুলে ধুয়েও ফেলেছি। ডাইনিং টেবিলের কাবারগুলো ধোয়া হয়েছে, একটাও লাগাইনি। সোফা, ডাইনিং টেবিল পরে একসাথে লাগিয়ে ফেলবো। প্রায় সময় আপুরা আমাকে জিজ্ঞেস করে থাকেন, আপু তোমার গাছের কিভাবে যত্ন নাও? আসলে সত্যি কথা বলতে আপু, আমি গাছ খুব পছন্দ করি, কিন্তু একটা দুঃখের বিষয়, আমি গাছ ওইভাবে যত্ন নিতে পারি না, সেজন্য গাছগুলো মরে যায়। আমি ওভাবে কোনো যত্ন নেই না। যখন গাছের গোড়াগুলো শুকিয়ে যায় তখন হয়তো পানি দিয়ে দিই। রুমের ভিতরে গাছগুলো তো দেখলেন, গাছের গোড়াগুলো শুকিয়েছিল, তাই অল্প অল্প পানি দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে একটু বারান্দায় দিয়ে দিই। এই আমার যত্ন, অন্য বাড়তি কোনো যত্ন নেই না। মোটামুটি ঘরের কাজ শেষ করে ফেলেছি, এখন চলে এসেছি ওয়াশিং মেশিনটা পরিষ্কার করার জন্য। আজকে আর কাপড়গুলো পরিষ্কার করব না, কয়েকটা ছোট কাপড় আছে, আগামীকালের কাপড়, সবকিছু একসাথে মিল করে তারপর কাপড়গুলো ওয়াশ করব। আজকে যেহেতু কাপড়টা ওয়াশ করলাম না, ভাবলাম যে ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কার করে দেই। মাঝে মধ্যে ঘরের ফার্নিচারের পাশাপাশি ইলেকট্রিকের জিনিসগুলো পরিষ্কার রাখাটা খুব বেশি প্রয়োজন। কথায় আছে যত্নই রত্ন মিলে, হোক সেটা ঘরের জিনিসপত্র বা সেটা মানুষের সম্পর্ক। ধরেন এই জিনিসটা আমি এখন পরিষ্কার করতেছি, পরিষ্কার করি বলেই জিনিসটা তো চকচকে থাকে বা ভালো থাকে, এটা আমাকে ভালো সার্ভিস দিচ্ছে। এটাকে যদি আমি পরিষ্কার না রাখি, অপরিষ্কার হতে হতে একদিন এটার মধ্যে জং ধরবে, তারপর সেটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমি বিপদে পড়ে যাব। মানুষের সম্পর্কগুলো কিন্তু এমনই, যত্ন না নিলে কিন্তু জং ধরে যায়, একটা সময় গিয়ে সবকিছুই শেষ হয়ে যায়। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষ, শীতের পিঠাপুলি নিয়ে সবাই উৎসব করছেন। অনেক আপুদের দেখছি গ্রামে চলে গিয়েছেন, কে কোথায় বেড়াতে গিয়েছেন অবশ্যই আমাকে লিখবেন। আমি কিন্তু কোথাও যাইনি, আমি এখনো বাসায় আছি। আসলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, যদি যাওয়ার জায়গা থাকতো অবশ্যই যেতাম। এই পৃথিবীতে অনেক মানুষকে হারিয়ে ফেলেছি, হয়তো জানি না এই সম্পর্কগুলো আর কোনোদিন ফিরে পাবো কিনা, কিন্তু মাঝে মধ্যে অনেক বেশি আফসোস হয়, হয়তো এই ছোট্ট দূরত্বগুলোই একদিন অনেক বড় দূরত্ব হয়ে দাঁড়াবে। 4টা বাচ্চা নিয়ে একাই লড়ছি আমার জীবনের যুদ্ধ। মাঝে মধ্যে আমার বাচ্চাগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগে, ওরা খুব মন খারাপ করে, ওরা ছোট মানুষ, ওরা কোনো কিছুই বুঝে না। আমি মাঝে মধ্যে ওদেরকে সান্ত্বনা দিই, পৃথিবীতে আমি তোমাদের সবকিছু, যতদিন বাবা মা থাকবে ততদিন তোমরা ভালো থাকবে, বাবা মা যেদিন থাকবে না সেদিন মনে রেখো পৃথিবীতে তোমাদের কেউ থাকবে না। সবাই আমার ছোট্ট পরিবারটার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন, যাতে ছোট ছোট বাচ্চাগুলোদের নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি। মাঝে মধ্যে আমার নিজের জীবনটা নিজের কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়, আমি কিভাবে সবকিছু সামলাচ্ছি। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি আপনাকে সাহায্য করে কেউ কখনোই আপনাকে ঠেকাতে পারবে না, এটা আমি সব সময় বিশ্বাস করি। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন আমার কখন বিয়ে হয়েছে বা আমার বিয়ের কত বছর। আমি যখন ক্লাস 8-এ পরীক্ষা দিই, বার্ষিক পরীক্ষা শেষে আমি ক্লাস 9-এ ভর্তি হই, মানে জানুয়ারির 30 তারিখে 2009 সালে আমার বিয়ে হয়েছিল। বুঝতেই পারছেন ক্লাস 9-এ ভর্তি হওয়া একটা মেয়ের বয়স কত থাকে। খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছিল, এখন বিয়ের 16 বছর চলে। অনেকে আমার বয়স জিজ্ঞেস করে থাকেন, ক্লাস 9 পড়ুয়া একটা মেয়ের বয়স কত হতে পারে বা বিয়ের 16 বছর রানিং। সবকিছু মিলিয়ে কিন্তু আপনারা আমার বয়সটা বের করেই ফেলতে পারবেন, আমি না হয় বয়সটা নাই বললাম। এত ছোট বয়সে একটা মেয়ে সংসার জীবন শুরু করা, সেটা কিন্তু এতটাও সহজ ব্যাপার না। বিয়ের পর আমি 9-10 পড়েছি, 2011 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। তারপর আমি কলেজে ভর্তি হয়েছিলাম। কলেজে ভর্তি হওয়ার পর আমার বড় ছেলে আমার পেটে আসে, আমি ফার্স্ট টার্মিনাল পরীক্ষাও দিয়েছিলাম। তারপর আর পড়াটা কন্টিনিউ করতে পারিনি। আজকে কিন্তু আপনাদের আমার বয়স, আমার পড়ালেখা সবকিছুই বলে দিয়েছি। অনেকে আমার ছেলেদের নাম জানতে চান। আমার বড় ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ এহসান, মেজো ছেলের নাম আব্দুল্লাহ ইরফান,
আর ছোট ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ আয়ান, আর মেয়েকে তো সবাই চিনেন, সবার আদরের আয়েশা। আমি 2011 সালে এসএসসি পরীক্ষা দিই, আর 2012 সালে মার্চের 3 তারিখে আমার বড় ছেলেটা পৃথিবীর মুখ দেখে। সেদিন থেকে শুরু হয় আমার যুদ্ধ। বাচ্চা পালা যে কতটা কঠিন, তারপরও মা হয়েছে। মা হওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি। বড় ছেলেটার ঠিক 2 বছর পর 2014 সালের এপ্রিল মাসে হয় আমার মেজো ছেলেটা। আমার জন্য কিন্তু যুদ্ধটা ডাবল হয়ে গেল। অনেকে বলেন না, এখন কমেন্ট করেন না, আপু তুমি কিভাবে পারছো। একটা সময় ভাবতাম মনে হয় আমার জীবনটা এখানেই শেষ হয়ে গেছে। তখন আমার শরীরে বিন্দু মাত্র ধৈর্য ছিল না, কোনো কিছুই সহ্য করতে পারতাম না, অল্পতেই কান্না চলে আসতো। এখন আস্তে আস্তে সংসারের চাপে, বাচ্চাদের চাপে সব কিছুই শিখে গেছি। আমার বড় ছেলেটার যখন বয়স 1 বছর, তখন আমি গ্রামে থাকতাম। কোনো কিছু হলে সে অসুস্থ হয়ে যেত। আমার হাজবেন্ড আবার বাচ্চাদের প্রতি সব সময় সচেতন। এখনো বাচ্চাদের কোনো কিছু হলেও সে এক বিন্দু সহ্য করতে পারে না, আর এটা হয় মনে হয় স্বাভাবিক। আর ছেলে যখন অসুস্থ থাকতো তখন আমাকে বলল যে তুমি একটা বাসা দেখো, বাসায় চলে যাও। তখন থেকে শুরু হয় আমার বাসায় থাকা। তখন আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা বাসা নিই। এক বছর করে 2টা বাসা চেঞ্জ করি। তারপর আমি ঢাকায় চলে আসি। 2015 সালে আমি ঢাকায় আসি। আর ঢাকায় আসার ঠিক 2 বছর আগে আমি যে জায়গায় বাড়িটা করেছি, মানে বর্তমানে আমি যে বাড়িতে থাকি, 2013 সালে এই বাড়িটা রাখা হয়েছিল। ঢাকার এই জায়গাটা রাখার আগে আমার ব্রাহ্মণবাড়িয়া একটা জায়গা ছিল 6.5 শতক, সেটা হয়তো কোনো একটা কারণে বিক্রি করা হয়েছিল। তারপর আমি এই জায়গাটা রাখি। প্রতিটা যুদ্ধ, প্রতিটা সফলতার পিছনে অনেক অনেক গল্প থাকে। একটা সফল পুরুষের পিছনে থাকে একজন যত্নবান নারী। একটা নারী পারে একজন পুরুষের জীবনকে স্বর্গে পরিণত করতে, আবার একটা নারী পারে একজন পুরুষের জীবনকে নরকে পরিণত করতে। বয়সে আমি ছোট ছিলাম, কিন্তু আমি চেষ্টা করেছি আমার সবটুকু দিয়ে আমার হাজবেন্ডের পাশে দাঁড়ানোর। আমি যেমন তার পাশে দাঁড়িয়েছি, আমার জীবনে যতই ঝড় তুফান যাই আসুক, সেও কিন্তু আমার পাশে ওইভাবেই দাঁড়িয়েছে। এত ছোট বয়সে বিয়ে হয়েছে, তাতে কি, আমার সব কিছু মানিয়ে আমাকে সব কিছুতে সাপোর্ট করে সেই আমাকে এত দূর নিয়ে এসেছে। আর না হয় কিন্তু আমি এত সুন্দর একটা সংসার পেতাম না। সেই জন্যই আমি সব সময় একটা কথা বলি, বিয়ের পর হাজবেন্ড ছাড়া আর পৃথিবীতে কেউই আপন থাকে না। আপনি যাই ভুলভ্রান্তি করেন না কেন, এই একটা মানুষের কাছে সারা জীবনের জন্য ঠাঁই পাবেন। আসলে আমার জীবনের কথাগুলো আমি বলছি, হয়তো সবার সাথে আমার কথাগুলো নাও মিলতে পারে। সব পুরুষরা তো পৃথিবীতে একরকম হয় না। ঢাকায় আসার 2 বছর পর 2017 সালে আমার ছোট্ট ছেলেটা পৃথিবীতে আসে। ও যখন খুব ছোট, মানে বয়স 1 বছর, তখনই বাড়ির কাজে দৌড়ি। তখন তো প্রেশার অনেক থাকে, তো সবকিছু মিলিয়ে দিনগুলো অনেক বেশি চাপের মধ্যে যেত। তারপরও আল্লাহ আমাকে সব সময় সাহায্য করেছেন। একজন প্রবাসী অনেক কষ্টের জীবন পার করেন। বলতে পারেন আমার হাজবেন্ডের প্রবাসের টাকা দিয়েই বাড়িটা করা, অনেক কষ্টের টাকা দিয়ে বাড়িটা করা। এই বাড়ির প্রতি আমার অনেক মায়া, অনেক ভালোবাসা। এই বাড়িটা হচ্ছে আমার ছেলে মেয়েদের মাথার উপরের ছায়া। বাড়া বাসায় থেকে 4টা বাচ্চা একসাথে মানুষ করা, পড়ালেখা শেখানো কষ্ট হয়ে যেত। ওদেরকে আমি মাঝে মধ্যে বলি, তোমরা যখন পড়ালেখা শিখবে, তোমরা হয়তো আরো অনেক বড় পজিশনে চলে যাবে, তখন কি আর তোমাদের এই বাড়ির প্রতি মায়া থাকবে? ওরা আমাকে সব সময় বলে, না আম্মু, যত বড়ই হয়ে যায় না কেন, আমার আব্বুর কষ্টের টাকার বানানো বাড়ি, আমরা অবশ্যই বাড়িটাকে যত্ন করে রাখবো। এখন জীবনের একটাই লক্ষ্য, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করা। আমি আমার জীবনের 3 ভাগের 1 ভাগ গল্প আপনাদের সাথে শেয়ার করেছি, আরো 2 ভাগ গল্প আছে। সেটাও যদি মনে হয় আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ছিলাম একটা ছোট্ট মেয়ে, হয়েছি কারোর ঘরের বউ, হয়েছি মা, এখন হয়েছি সংসারী। এটাই হচ্ছে আমার সংসার জীবনের গল্প। পরীক্ষার পর ওদেরকে নিয়ে কোথাও যাইনি। ওরা বাসায় থাকতে থাকতে এত পরিমাণ বিরক্ত হয়েছে, বাইরে যাওয়ার জন্য একদম অস্থির হয়েছিল। ওদেরকে কথা দিয়েছিলাম তোমাদের বাইরে ঘুরতে নিয়ে যাব, খাওয়াতে নিয়ে যাব, সে কথা পালন করতে আসলাম। একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর ওদের পছন্দের খাবারে অর্ডার করেছি। ওরা যখন হাসি খুশি থাকে, নিজের ভিতরে একটা অন্যরকম শান্তি অনুভব করি। আমার 4টা বাচ্চাই ছোট, ওদেরকে নিয়ে একা একা বাসা থেকে বের হওয়ার সাহস পায় না, কারণ দেশের পরিস্থিতি ভালো না, কোনটা থেকে কোনটা হয়ে যায়। তো ওদেরকে আর মানাতে পারলাম না, সবাইকে নিয়ে একসাথে ঘুরতে চলে আসলাম। আয়েশা তো অনেক খুশি বাইরে বের হতে পেরে, ওই বেশি অস্থিরতা করছিল। ওভাবে তো কিছু খেতে পারে না, মাঝে মধ্যে একটু চিকেন ছেড়ে দিলে সেটা একটু একটু মুখে দেয়। এমডি সুহেল শিমু আইডি থেকে আপু তো কমেন্ট করেন, আমার ছেলে মেয়েদের দেখলে নাকি ওনার বাচ্চারা এই জায়গাটা বারবার টেনে টেনে দেখে।
আপু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার বাচ্চাদের প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে। আমার ভালোবাসা তাদের কাছে পৌঁছিয়ে দিবেন। যদি আপনি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। খাওয়া দাওয়া শেষ করে পাশে একটা মার্কেট ছিল, সেখানে আসলাম আর ওরা এসেই তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখানে একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাব। বাচ্চারা খুশি মানে দুনিয়া খুশি। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমার বাচ্চাদের জন্য মাশাল্লাহ বলতে ভুলবেন না। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।